আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনিই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি এই দীর্ঘ সময় ধরে বেঁচে থাকলেন, অর্থাৎ ১০০ বছর। তার দাম্পত্য জীবন ছিল ৭৭ বছরের। তার স্ত্রী ৯৬ বছর বয়সে মারা গিয়েছিলেন। জিমি কার্টার মারা গেছেন অসুস্থ হয়ে বার্ধক্যজনিত কারণে, কিন্তু তার ক্যান্সার ছিল। ত্বকের ক্যান্সার ছিল এবং সেই ক্যান্সার মস্তিষ্কেও ছড়িয়ে পড়েছিল। তিনি প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে যাননি। পরিবারের সঙ্গে জীবনের শেষ সময়গুলো কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি তার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জিমি কার্টারের মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি জানুয়ারির ১৯ তারিখ পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন। ২০ তারিখে প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন বলেছেন যে একজন অসাধারণ প্রেসিডেন্টের বা অসাধারণ নেতার মৃত্যু হয়েছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? জিমি কার্টারের এই যে প্রেসিডেন্টশিপ, অর্থাৎ ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত যে ৪ বছর তিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, এই ৪ বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার যে খুব সুসময় গেছে, সুখকর সময় গেছে, বিষয়টি তা নয়। তার কিছু সিদ্ধান্তের জন্যে আমেরিকার ভিতরে তাকে নিয়ে উপহাস করা হয়েছে। কিছু সিদ্ধান্তের কারণে আমেরিকাতে তাকে দুর্বল প্রেসিডেন্ট হিসেবে মনে করা হয়েছে। কিছু সিদ্ধান্তের জন্য তার অনেক সুনামও হয়েছে। কিন্তু রাজনীতিতে, কূটনীতিতে প্রচুর সংকট মোকাবেলা করার পরেও জিমি কার্টার এমন একটা চরিত্র রাজনীতির ইতিহাসে, যাকে আবার সুনিপুণ কূটনীতির জন্যে, রাজনীতিতে নীতি-নৈতিকতার জন্যে অত্যন্ত পজিটিভলি স্মরণও করা হয়। তাহলে জিমি কার্টার সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছিলেন কোন ঘটনায়, সেটি বরং সবার আগে বলি। সেটি ঘটেছিল ইরানের জিম্মি সংকট। আপনারা জানেন যে ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব হয়। ফ্রান্স থেকে রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি ইরানে ফিরে আসেন এবং সে দেশে একটা ইসলামী বিপ্লব হয়। তখন ওই সময়টাতে মার্কিন যে দূতাবাস রয়েছে ইরানে, তাকে ঘিরে ফেলে বিপ্লব সমর্থকরা। ৫০ জনের মতো মার্কিন কূটনীতিক এবং মার্কিন নাগরিকদেরকে ৪৪৪ দিন সেই মার্কিন দূতাবাস, যেটা ইরানে অবস্থিত, সেখানে জিম্মি করে রাখা। এই যে সংকট তৈরি হয়, এই সংকট ছিল জিমি কার্টারের ক্যারিয়ারের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। এবং তিনি একটা সামরিক অভিযানও চালিয়েছিলেন সেখানে, যে সামরিক অভিযান ব্যর্থ হয়েছিল এবং এই ব্যর্থতাই তার প্রেসিডেন্ট হিসেবে ক্যারিয়ারে কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। পরবর্তীতে যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, সে নির্বাচনে জিমি কার্টার ফেল করেন এবং পরের যিনি প্রেসিডেন্ট হন, তিনি আসার পরে এই জিম্মি সংকটের একটা সুরাহা হয়েছিল। একেবারে যে তার জীবনে কূটনৈতিক সাফল্য নেই তা কিন্তু নয়। যেমন জিমি কার্টার মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন তখন, আনোয়ার সাদাত, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে একটা ডেভিড ক্যাম্পে বলা হয় দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন। সেখানে দুই নেতার ভিতরে ১৩ দিন গোপনে আলাপ আলোচনা চলতে থাকে এবং ১৩ দিন আলাপ আলোচনার পর দুই দেশের ভিতরে দুটো চুক্তি হয়েছিল এবং এই চুক্তির মধ্য দিয়ে মিশর এবং ইসরায়েলের ভেতরে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে প্রেসিডেন্টের জীবন কাটিয়ে যাওয়ার পর তিনি মানুষের সেবা, মানবাধিকার রক্ষা, এইসব বিষয়গুলো নিয়ে অনেক কাজ করেন। দারিদ্র্য হ্রাস করা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করেন। ২০০২ সালে তিনি এসে নোবেল পুরস্কার পান শান্তিতে এবং নোবেল পুরস্কার যখন দেয়া হয়, তখন এই যে চুক্তিটি তার কারণে হয়েছিল মিশর এবং ইসরায়েলের মধ্যে, যে শান্তি চুক্তি হয়েছিল, এই বিষয়টি তখন সেখানে উল্লেখ করা হয়ে থাকে। রাজনীতিতে জিমি কার্টার একটা নৈতিকতার চর্চা তিনি করেছিলেন। তার পূর্বসূরি যারা ছিলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের যেই সব কর্মকাণ্ডগুলোকে অনৈতিক হিসেবে সমালোচনা করা হয়, তিনি সেসব কর্মকাণ্ডগুলো করেননি এবং তা থেকে তিনি দূরে ছিলেন। অনেকে বলেন যে এই যে তিনি নৈতিক একটা জীবনযাপন করেছেন, এর পেছনে তার বেড়ে ওঠা এবং তিনি জীবনের একটা সময় একটা চার্চের স্কুলে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অত্যন্ত নৈতিকতার পার্ট সেখান থেকে এসেছে বলেই অনেকে ধারণা করে থাকেন। তিনি তার ধর্মবিশ্বাস নিয়ে সবসময় অকপট ছিলেন এবং তিনি মেরিন নেভাল একাডেমি থেকে স্নাতক পাশ করার পরে সাবমেরিনে তিনি সেখানে কাজ করেছেন। সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি পরিবারের বাদাম ব্যবসায় আহ, জড়িয়ে পড়েছেন। তার বাবা একজন কৃষক ছিলেন, তার বাবার একটা দোকান ছিল। তাদের তার বাবার ৪ সন্তান ছিল। জিমি কার্টারেরও ৪ সন্তান রেখে গেছেন তিনি। তো এই যে কৃষক পরিবার থেকে এসে মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন এবং এই যে বড় হয়ে ওঠা, এর ভেতর দিয়ে এসেও তিনি
সবসময় নৈতিকতার বিষয়টিকে তার পথ চলার পাথেয় করে রেখেছেন। এমনকি তিনি যে দেশ শাসন করেছেন এবং দেশ শাসনের মূল কেন্দ্রে রেখেছিলেন মানবাধিকারকে। তিনি মানবাধিকার খুব প্রমোট করতেন। জিমি কার্টারের আরেকটি উল্লেখযোগ্য কাজ হলো পানামা খাল ফেরত দিয়ে দেয়া। এটি তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছিলেন। পানামা খাল প্রথমে খননের উদ্যোগ নিয়েছিল ফ্রান্সরা, তারা সফল হয়নি। পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই পানামা খাল নির্মাণ করতে সক্ষম হয় এবং এর নিয়ন্ত্রণ পুরোটাই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাতে ছিল। জিমি কার্টার সেনাবাহিনী সেখান থেকে তুলে নেন এবং পানামা খালটি পানামা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এখনো পানামার যারা রাষ্ট্রনায়ক রয়েছেন তারা জিমি কার্টারকে স্মরণ করেন এবং তারা বলেন যে এই যে পানামা সার্বভৌমত্ব সঠিকভাবে পুরোপুরি 100% সার্বভৌমত্ব যে তারা উপভোগ করতে পেরেছে, এটি করতে পেরেছে জিমি কার্টারের কূটনৈতিক সুনিপুণ শিষ্টাচারের কারণে করা হয়েছে। এই যে কূটনীতিতে একটা দারুণ চুক্তি এবং পানামা খালের মতো একটা বিষয়কে হস্তান্তর করার জন্যে কূটনীতির চুক্তি বাস্তবায়নের ইতিহাসে জিমি কার্টারকে যে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়, তার বিপরীতে ওই সময়ে যখন তিনি পানামা খাল হস্তান্তর করেছিলেন তখন যুক্তরাষ্ট্রের জনগণ বরং তাকে নিয়ে উপহাস করেছিল। পানামা খাল যখন তিনি বুঝিয়ে দেন তখন তিনি বলেছিলেন যে চুক্তিগুলোর মূল বিষয় হওয়া উচিত ন্যায্যতা, বল প্রয়োগ নয়। অর্থাৎ শক্তিশালী দেশ বা দুর্বল দেশ, ধনী দেশ বা গরিব দেশ, এই যে দেশগুলোর মধ্যে যখন কোনো চুক্তি হবে তখন সেই চুক্তির মধ্যে ন্যায্যতা থাকা উচিত, বল প্রয়োগ নয়। যিনি ধনী, যিনি বেশি শক্তিশালী, তিনি চুক্তিতে সুবিধা পাবেন এই বিষয়টি জিমি কার্টার বিশ্বাস করতেন না। তার এই যে বক্তব্য এবং তার এই যে অবস্থান সেটি কূটনীতি এবং আন্তর্জাতিক চুক্তির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। জিমি কার্টার চলে গেলেন, কিন্তু তিনি মানুষ হিসেবে দোষে গুণে মিলিয়ে মানুষ ছিলেন। তিনি শাসক হিসেবেও হয়তো তার পক্ষে বিপক্ষে অনেক কিছু বলা যাবে, কিন্তু রাজনীতির ইতিহাস এবং কূটনীতির ইতিহাস থেকে জিমি কার্টারকে মুছে ফেলা যাবে না বলেই অনেকে মনে করেন। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন? আপনার মন্তব্য কমেন্টে জানান এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।